আসসালামু আলাইকুম। আশিক মাহমুদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়টা হচ্ছে ইংরেজির ন্যারেশন। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি, বক্তার বক্তব্য। এই ন্যারেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কি ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তোমরা বলতে পারো ডিরেক্ট কি আর ইনডিরেক্ট কি, সেটা নিয়ে আলোচনা করবো একটু পরে, কোনগুলা ডিরেক্ট কোনগুলা ইনডিরেক্ট। আসলে ডিরেক্ট হলো আমরা যেগুলা সাধারণত বলি না, যেমন দেখো ইনভার্টেড কমা, এক কথা মনে রাখবো, যে সেন্টেন্সে ইনভার্টেড কমা ব্যবহার হয় তাই হচ্ছে ইনডিরেক্ট, আর কিছু না। অর্থাৎ যেখানে কোনো কনজাংশন থাকে না, কোনো কানেক্টর থাকে না, লিঙ্কার থাকে না, সেগুলো হচ্ছে ডিরেক্ট বাক্য। এখন ইনভার্টেড কমাযুক্ত বাক্যকে বলা হবে ডিরেক্ট, আর ইনভার্টেড কমাযুক্ত না হলে বলা হবে, ইনভার্টেড কমাযুক্ত বাক্যকে বলা হবে ডিরেক্ট, আর ইনভার্টেড কমা না থাকলে তাকে বলা হবে কি ইনডিরেক্ট। যাই হোক, ওগুলা কোনো আলোচনার বিষয় না, ওগুলা লাগে না। দেখো কিছু তথ্য জানা দরকার তোমার ন্যারেশন করার সময়। মনে রাখতে হবে কোনটা থাকলে কোনটা হবে, নাও থাকলে কি হবে দেন, কিন্তু এরকমটা কিন্তু হবে না দেন থাকলে আবার নাও হবে, এরকম কিন্তু হবে না। দিস থাকলে দ্যাট, yesterday থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য ফলোইং ডে বা দ্য নেক্সট ডে, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুডে থাকলে দ্যাট ডে, নেক্সট উইক থাকলে ফলোইং উইক হবে, কি হবে দ্য ফলোইং উইক, আর হায়দার থাকলে থাইদার হবে। তো এগুলো খুব লজিক বিষয়, জানতে হবে এগুলো, এরা ন্যারেশনে তোমার সাহায্য করে থাকবে। ন্যারেশন নিয়ে দেখো আরো কিছু তথ্য তোমাকে জানতে হবে। আর এখানে টেন্স সম্পর্কে লিখেছি, যারা টেন্সের গঠন একেবারেই বোঝো না, একটু কষ্ট হতে পারে, দেখবা আমার ভয়েসের একটা পার্ট দেওয়া আছে, ট্রান্সফরমেশনের মধ্যে পার্ট 2 তে দেওয়া আছে, দেখবা সেখানে টেন্সের গঠন লেখা হয়েছে, কোন টেন্সের গঠন কিরকম ওখান থেকে দেখে নিবা। আর এখানে আমি জাস্ট লিখেছি, দেখো কোন টেন্স থাকলে কোন টেন্স হয় ন্যারেশনের ক্ষেত্রে, একটু মুখস্থ রাখতে হবে তোমাকে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর পাস্ট পারফেক্ট থাকলে ওর কোনো চেঞ্জ হবে না। তার মানে পাস্ট পারফেক্ট থাকলে তোমাকে পাস্ট পারফেক্টে বসাতে হবে। আর ফিউচার থাকলে ফিউচার ইন দা পাস্ট, অনেকে বলে ফিউচার ইন দা পাস্ট বল কি, অনেকে নামটা শুনেনি, এরকম হতেই পারে। ফিউচার ইন দা পাস্ট ভাববা যে সকল মডাল ভার্বগুলার পাস্ট ফর্ম বলা যাবে। দেখো উইল কে পাস্ট ফর্ম করলে উড হবে, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম কুড হবে, তাই এই যে উড শুড কুড এইগুলাকে বলা হবে ফিউচার ইন দা পাস্ট। দেখো তোমরা, আজকে আমি সকল সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করছো। এখানে দেখো লেখা আছে সকল সেন্টেন্সের ন্যারেশন। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে আগে বুঝতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি রকম। আমি সেন্টেন্স নিয়ে 2 মিনিট কথা বলবো, একটা গল্প মতো তোমরা শুনবা। যারা টিউশনি করো বাসায় একটু মন দিয়ে শোনো। এমনিতে সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, তো সবগুলো আমরা হালকা পাতলায় বুঝি। এখন তোমার স্টুডেন্ট যদি কোশ্চেন করে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তখন তুমি কি বলো, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করে। এখন তোমার স্টুডেন্ট যদি বলে যে বিবৃতি সেটা কি, তখন তুমি কি আনসার করবা? তখন কি তুমি বলো এই বিবৃতি মানে কি বিবৃতি, তাই বলবা? এটা বললে অবশ্যই তোমার গ্রহণযোগ্যতা পাবো না, তোমাকে হয়তো রিজেক্ট করার চিন্তা ভাবনা করবে। তখন তুমি বুঝবা যে ওই স্টুডেন্ট, তুমি বলবা যে আচ্ছা বলো তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়। স্টুডেন্টকে তুমি কোশ্চেন করবা যে বলো তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়। স্টুডেন্ট তোমাকে রিপ্লাই করবে কি, প্রশ্ন করা বোঝায়। তারপর প্রশ্ন করবা যে অপারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়, ও বলবে হচ্ছে প্রার্থনা করা বোঝায়, আশীর্বাদ করা বোঝায়। তারপরে তুমি প্রশ্ন করবা যে এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝায়, তোমরা বলবে দুঃখ, কষ্ট, বেদনা, অবাক হওয়া, আনন্দ, এগুলা বোঝায়। তারপরে প্রশ্ন করবা যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়, সে হয়তো বলবে যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। তখন তুমি বলবা এই যে
আদেশ উপদেশ অনুরোধ, এই যে দুঃখ কষ্ট বেদনা, এই যে প্রশ্ন করা, এই যে ইচ্ছা প্রার্থনা প্রকাশ, এগুলো যে সেন্টেন্সে প্রকাশ পায় না, এই জিনিসগুলো যে সেন্টেন্স দ্বারা প্রকাশ পায় না তাকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো তো, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই সেন্টেন্সে কোনো দুঃখ বোঝাচ্ছে, কোনো আনন্দ বোঝাচ্ছে, কোনো প্রার্থনা বোঝাচ্ছে, কোনো অবাক হওয়া বোঝাচ্ছে, কোনো আদেশ উপদেশ বোঝাচ্ছে, কিছু কিন্তু বোঝাচ্ছে না। অর্থাৎ এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বিবৃতি কেন, এটা তোমরা বুঝতে পেরেছো, সারা জীবন পড়ে আসছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা বিবৃতি বোঝায়। তো বিবৃতি কি জিনিস আছে তোমরা ক্লিয়ার। এবার দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা শর্ত আছে যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট বসতে হবে। কি বসতে হবে? এটা মনে রাখতে হবে যে সেন্টেন্সের শুরুতেই তোমার কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এখন আমি যে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমি কিভাবে বুঝবো? দেখবা ইনভার্টেড কমার মধ্যে দেখে বুঝতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, তোমরা যে ভুলগুলা করো এইটা তোমাকে আগে বুঝতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে দেখে বুঝতে হবে কোন সেন্টেন্স, যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স আছে সেটা। মনে রাখবা একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সেরই শুরুতেই সাবজেক্ট বসে। আই তো অবশ্যই সাবজেক্ট, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো ন্যারেশন করতে হলে বাইরে থেকে কি আসে? দ্যাট আসে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার সময় বাইরে থেকে কি আসবে? দ্যাট আসবে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। রিপোর্টিং ভার্ব হিসাবে সেইড বা টোল্ড বসে। অনেকে বোঝে না রিপোর্টিং ভার্বটা কি। রিপোর্টিং ভার্ব মনে রাখবা প্রথম সাবজেক্টের পর। দেখো সাবজেক্ট কয়টা আছে? একটা আছে, দুইটা। সাবজেক্ট কয়টা? দুইটা। মনে রাখবা প্রথম সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে তাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। আমরা একটু ক্লিয়ার? ভয়েসটা ন্যারেশনটা করানোর আগে আমরা একটা কিছু কথা বলি। দেখো, মনে রাখবা যে বিশেষ দ্রষ্টব্যটা মনে রাখবা যে ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্টকে। ফার্স্ট পারসন কোনগুলো? আই আর ওই কিন্তু ফার্স্ট পারসন। আর মনে রাখবা সেকেন্ড পারসন ফলো করে অবজেক্টকে। সেকেন্ড পারসন কোনটা? ইউ। দেখো সেকেন্ড পারসন ফলো করে কাকে? অবজেক্টকে। থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসন কাকেই ফলো করে না। এবার দেখো উদাহরণটা, হি সেড টু মি, সে আমাকে বলল আই অ্যাম ইল, আমি অসুস্থ। দেখো তো এখানে কোন সেন্টেন্সের ন্যারেশন? অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতেই সাবজেক্ট আছে। ইনভার্টেড কমার মধ্যে দেখে বুঝতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। তাহলে আমরা বলছিলাম রিপোর্টিং ভার্ব হিসেবে কি? সেড অথবা টোল্ড আসে। মনে রাখবা যদি অবজেক্ট থাকে, কি থাকে এটা তোমরা লিখে নিবা নিয়মে। যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড আসে। কি আসে? টোল্ড। এখানে অবজেক্ট আছে, টোল্ড এসেছে, তাহলে হি টোল্ড মি। আর আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব হিসেবে কি আসে? সেইড আর টোল্ড। যদি অবজেক্ট থাকে তাহলে কি আসবে? টোল্ড। হি টোল্ড মি। আর বাইরে থেকে কি আসবে? দ্যাট আসবে। এখানে দ্যাট দিয়েছি। এবার দেখো তো আই কি ফার্স্ট পারসন না? ফার্স্ট পারসন কাকে ফলো করে বলছিলাম? সাবজেক্টকে। এখানে সাবজেক্ট কি আছে? হি আছে, সেই হিটা এখানে বসে যাবে। এবার দেখো আমরা বলছিলাম যে প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট টেন্স হবে। আমি প্রথমেই যে নিয়মটা লিখেছিলাম যে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে, এই নিয়মগুলো দেখে নিও। তাহলে প্রেজেন্ট থাকলে পাস্ট, তাহলে এম তো প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্সে হির সাথে কি বসে? ওয়াজ বসে না ওয়্যার বসে? ওয়াজ বসে। হি ওয়াজ ইল। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কিছু উদাহরণ লিখেছি আবারও। তমালিকা সেড আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। তমালিকা বললো সে তার বাড়ির কাজ করেছে। ভালো কথা করেছে। দেখো এখানে তমালিকা সেড আমরা লাগিয়েছি। আমি আবারও বলছি আমাকে জানতে হবে বাইরে থেকে কি আসবে, দ্যাট না অন্য কিছু। ফলো করতে হবে যে এই সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয়, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি বসে? সাবজেক্ট বসে, তাহলে এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো তমালিকা সেড দ্যাট, আর আই তো ফার্স্ট পারসন, ফলো করবে কাকে? সাবজেক্টকে ফলো করবে। এখানে সাবজেক্ট কিন্তু তমালিকা ছিল, এটা মেন নাম, ওই জন্য এখানে শি হয়েছে। তাহলে তমালিকা সেড দ্যাট শি। আর এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? হ্যাভ প্লাস ভি3, হ্যাভ অথবা হ্যাভ প্লাস ভি3। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হবে এখানে? শি হ্যাড ডান, কারণ প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এবার দেখো মাই মানে কি? ফার্স্ট পারসন না? এই ফার্স্ট পারসন কার থেকে আসছে? এটা মনে রাখবা সাবজেক্ট যা হয় পসেসিভ তারই হয়। শি যদি সাবজেক্ট হয় পসেসিভ কি ব্যবহার হবে? শি হ্যাড ডান হার হোমওয়ার্ক। পরেরটা দেখো, হীরা সেড টু মি, হীরা আমাকে বললো ইউ আর এ গুড বয়, তুমি ভালো ছেলে। তাহলে হীরা টোল্ড মি, কেন এবার টোল্ড দিলাম? আগে সেড ছিল, এখানে আবার টোল্ড কেন দিলাম?
দেখো তখন কিন্তু অবজেক্ট ছিল না, আমি বারবার বলছি অবজেক্ট থাকলে টোল্ড দেবা, আর এখন দেখো একটা অবজেক্ট আছে ওই জন্য টোল্ড দিয়েছি, আর টোল্ডের পরে টু হয় না, তাহলে হীরা টোল্ড মি দ্যাট। এবার ইউ তো সেকেন্ড পারসন কাকে ফলো করে বলেছিলাম, অবজেক্ট কে, এখানে অবজেক্ট কি আছে মি, তাহলে মি এর এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হীরা টোল্ড মি দ্যাট আই, আর ছিল প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়, তাহলে আই ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ কি গুড বয়। কিছু ব্যতিক্রম উদাহরণ নিয়ে দেখো, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আবারও কিছু কথা বলি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে শুরুতে কিভাবে সাবজেক্ট বলবে, দেখো সাবজেক্ট বসেছে, এটাও কিন্তু সাবজেক্ট বসেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সও তোমাকে মনে রাখতে হবে। দেখো এবার হি উইল সে আই অ্যাম এ বয়, এখানে দেখো রিপোর্টিং ভার্ব কি, বা দেখো ফিউচার ফর্ম আর প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম যদি না বোঝো সেটা তো কিছু বলার না, এখানে উইল তো ফিউচার ফর্ম, তাহলে উইল ফিউচার ফর্মে আছে, আর সেইজ দেখো প্রেজেন্ট ফর্মে, তাহলে মনে রাখবা যে রিপোর্টিং ভার্বটা কি জিনিস আমরা প্রথমে বলেছি, আর রিপোর্টিং ভার্ব যদি ফিউচার ফর্ম আর প্রেজেন্ট ফর্মে থাকে পরবর্তী টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো হি উইল সে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে বাইরে থেকে কি আসবে, দ্যাট আসবে, দিলাম দ্যাট, বসাইলাম দ্যাট, দেখো দ্যাট বসাইছি। এবার দেখো আই তো আমার সাবজেক্ট, ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্ট কে, এখানে হি বসে গেছে। এবার দেখো ইজ বসেছে, কারণ আগে কিন্তু এম কিন্তু প্রেজেন্ট টেন্স, ইজও কিন্তু প্রেজেন্ট টেন্স। দেখো নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল, এটা প্রেজেন্ট এটা পাস্ট হওয়া উচিত ছিল, কিন্তু আমি বললাম কি একটা যদি ফিউচার ফর্মে থাকে, রিপোর্টিং ভার্ব যদি ফিউচার ফর্মে থাকে তাহলে পরবর্তী টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর দেখো হি সেজ, একই নিয়ম, হি সেজ দ্যাট, আর থার্ড পারসন, হি কিন্তু থার্ড পারসন, আমি বলেছিলাম যে থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না, তাহলে হি সেজ দ্যাট হি ইজ এ ফার্মার, হি সেড দ্যাট হি ইজ এ ফার্মার। ন্যারেশন নিয়ে একটা অ্যাডভাইস থাকবে তোমাদের জন্য, প্রচুর এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ না করে যদি বলো যে ভাই আপনার নিয়মে সব হবে না, নিয়মে তো অবশ্যই হবে, নিয়মে হতে হলে এই নিয়মের সাথে মিলিয়ে, তোমাদের সবার বাসায় অবশ্য বই আছে, সেই বইয়ের সাথে মিলিয়ে এক্সারসাইজ করতে হবে। শুধু নিয়ম করলে ভিডিওর দিকে হাজার ভিডিও দেখেও কখনো ন্যারেশন শেখা যাবে না, ন্যারেশন শিখতে হলে ন্যারেশন শিখে তারপর এর সাথে মিলিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে। আর আমি তো প্র্যাকটিস ক্লাস অবশ্যই দিব, অবশ্যই এই ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস দেবো, পরে তোমরা দেখে নিবা সেখান থেকে। তবে দেখে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, প্রত্যেকটা সেন্টেন্সের বাইরে থেকে কি আসছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে আগে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাইরে থেকে আসে ইফ, কি আসে বলো, ইফ আসে। যদি ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকে, ডাব্লিউএস কোয়েশ্চেন আমরা যদি না বোঝো কোনগুলা, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন। যদি ডাব্লিউএস কোয়েশ্চেন একটা বাক্যে না থাকে তাহলে বাইরে থেকে কি আসে, ইফ আসে, এটা মনে রাখতে হবে। যদি ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকে, থাকলে তো ভালো কথা, বাইরে থেকে কিছুই আসবে না। রিপোর্টিং ভার্ব হিসাবে আস্কড অথবা ইনকোয়ার্ড আসে, ইনকোয়ার্ড লাগে না, ও ফালাই দাও মন থেকে, কি আসবে, আস্কড লাগাবো। দেখো এবার এক্সাম্পল, সাদিয়া সেড, সাদিয়া বললো আর ইউ হ্যাপি, তুমি কি খুশি। তাহলে দেখো এখানে অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আর এখানে তো কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন নাই, নিঃসন্দেহ নাই। তবে একটা কথা আবারও বলছি, তুমি যে সেন্টেন্সেরই ন্যারেশন করো সেটা সব অ্যাসার্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি বসে, পূর্বের ক্লাসে বলেছি সাবজেক্ট বসে। এই কথাটা যদি মাথায় না রাখো তোমাকে ন্যারেশন শেখানো কারোর পক্ষেই সম্ভব না। যে ন্যারেশন তুমি যে সেন্টেন্সেরই করো সেটা কি হয়ে যাবে বলো, অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কিভাবে করবো দেখি। সাদিয়া সেড, এখন ইন্টারোগেটিভ ছিল তাই আস্কড এসেছে, আর ডাব্লিউএস কোশ্চেন এখানে ছিল না তাই ইফ আসছে, দিলাম ইফ। এবার দেখো এই সেন্টেন্সে ছিল ইউ, ইউ কোন পারসন, প্রথমে আমি লিখেছি ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্টকে। দেখো তো এখানে অবজেক্ট আছে, এখানে কিন্তু অবজেক্ট নাই। যদি অবজেক্ট না থাকে মনে মনে ভাববা ওখানে মি আছে, কি আছে, মি, আর মির সাবজেক্ট কি হবে, আই। আমি আবারও বলছি প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে, ওই জন্য দেখো না শুরুতেই সাবজেক্ট বসিয়েছি। এবার আর আছে প্রেজেন্ট টেন্স, হবে কি পাস্ট টেন্স, কারণ প্রেজেন্ট থাকলে কি হয়, পাস্ট হয়। তাহলে আই ওয়াজ, এবার হ্যাপি ছিল, হ্যাপি বসিয়ে দিয়েছি, ফুল স্টপ।
এবার নুপুর said to me, নুপুর আমাকে বললো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কি করতেছো। দেখো এবার এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এবার দেখো ডাবলএস কোশ্চেন আছে, তাহলে তার ইফ আসবে না। তাহলে নুপুর আস্কড মি হোয়াট, এরপরে কি হবে, আমি আবার নক করলাম। বারবার একটা কথা বলছি কারণ তোমাদের বোঝার জন্য, যে ন্যারেশন করলে প্রত্যেকটা সেন্টেন্স কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি বসে, সাবজেক্ট বসে। তাহলে আমাদের নিয়ম কি, এর পর একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। দেখো তো ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, ফলো করে কাকে, অবজেক্টকে। আর অবজেক্ট আছে মি, মি সাবজেক্ট কি হবে, আই। এবার দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, হবে কি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হার প্লাস ওয়াজ বসেছে, আর এর পাস্ট ফর্ম ওয়াজ, আর ভার্বের আইএনজি ছিল ডুইং। আর আমি বলেছিলাম মনে হয় যে নাও থাকলে তোমরা দেন বসাবা। এবার অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন দেখো, আমি প্রত্যেকটা সেন্টেন্সে লিখছি বাইরে থেকে কি আসে। এবার দেখো দ্যাট, মনে রাখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সও বাইরে থেকে দ্যাট, আবার কি অপারেটিভ সেন্টেন্সও বাইরে থেকে দ্যাট আসবে। আর ডাবলএস কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাইরে থেকে ইফ আসছিল, এখানে দেখো বাইরে থেকে দ্যাট আসবে। আর রিপোর্টিং ভার্ব হিসেবে প্রেইড বা উইস্ট আসে, প্রেইড অথবা উইস্ট আসে। দেখি আমরা কি লিখি। তবে একটা কথা, ইনফিনিটিভ সেন্টেন্স তুমি কিভাবে বুঝবা, এটা একটা উপায় আছে। মনে রাখবে অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়, মে দিয়ে। দেখো ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো মে ইউ পাস দ্য এক্সাম। বাবা কি বললো বলো, মে ইউ পাস দ্য এক্সাম। এখন এখানে তুমি ইচ্ছা বোঝাচ্ছে না প্রার্থনা বোঝাচ্ছে, কোনো ব্যাপার না, তুমি উইশও দিতে পারো, প্রেইডও দিতে পারো। তো মনে রাখবা যে উইশ বা প্রেইড দিলে এরপরে যে অবজেক্ট থাকবে সেটা বসাবে না, ক্রস। এরপরে যে অবজেক্ট থাকবে সেটা দিবা না। তাহলে দেখো তো ফাদার উইশড দ্যাট, আমাদের নাকি বাড়ি থেকে এসে দ্যাট আসে। আমি আবারও বলছি যে ন্যারেশন করার সময় প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। আসলে একটু যদি মনোযোগ না দাও এটা কখনোই সম্ভব না, বারবার বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি বসে, সাবজেক্ট বসে। দেখি এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে, ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্টকে। তাহলে কি ফাদার উইশড দ্যাট, মি সাবজেক্ট কি আই হবে, আর মে থাকলে মনে রাখতে হবে মাইট হবে। মে থাকলে কি হবে, মাইট। তাহলে আই মাইট পাস দ্য এক্সাম, কমপ্লিট। এবার দেখো দা টিচার সেড, টিচার বললো মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এটা উইশ বা প্রেইড দিতে পারো। দা টিচার প্রেইড দ্যাট দিছি। এবার আমার নিয়ম কি, যে প্রথমে সাবজেক্ট আসতে হবে। তাহলে ইউ তো সাবজেক্ট, এখানে ইউ তো আসবে না, কারণ ইউ ফলো করে অবজেক্টকে। এখানে তো অবজেক্ট নাই, মনে মনে ভাবো যে মি আছে, ওই জন্য এখানে সে মির সাবজেক্ট আই বসিয়েছি। দা টিচার পেইড দ্যাট আই, আর মে থাকলে কি হয় বললাম, মাইট, আর মাইট লিভ লং। হ্যাঁ দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন হাজির হয়েছে। এখানে লিখেছি বাইরে থেকে দ্যাট, তাহলে আমরা অ্যাসার্টিভে দ্যাট পেলাম, অপারেটিভে দ্যাট পেলাম, আবার এক্সক্লামেটরি সেন্টেন্সও বাইরে থেকে কি আসছে, দ্যাট আসছে। কথা হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসেবে কি আসবে। রিপোর্টিং ভার্ব হিসেবে মনে রাখবা যদি আনন্দ বোঝায়, সেন্টেন্সটা পড়ে তুমি বুঝতে পারো আনন্দ, উল্লাস এইসব বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেইমড উইথ জয় দেবা। এক্সক্লেইমড বানানটা কিন্তু তোমার ঠিকভাবে লেখবা, EXCLAIMED, এক্সক্লেইমড উইথ জয়, অথবা সরো অথবা ওয়ান্ডার বসে। সরো বসে দুঃখ কষ্ট বোঝালে, ওয়ান্ডার মানে কি অবাক বোঝাতে, বিস্ময় বোঝাতে। এবার আমি বলছি এছাড়াও শুধুমাত্র ওয়ান্ডার্ড বসলেও কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন করা যায়। আবার শুধুমাত্র এক্সক্লেইমড বসিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন করা যায়। এক্সক্লেইমড উইথ জয়, সরো, ওয়ান্ডার দিতে হবে কথা নাই, এগুলো বসায়ও করা যায়। এবার দেখি হি সেড হুডরে উই হ্যাভ ওন দ্য গেম। হি সেড, হুডরে তো অবশ্যই আনন্দ বোঝাচ্ছে, ওই জন্য এক্সক্লেইমড উইথ জয়। দেখো হি এক্সক্লেইমড উইথ জয়। এবার দেখো বাইরে থেকে কি আসবে, সরি এখানে আমি দিই নাই, এখানে বাইরে থেকে কি আসবে, দ্যাট আসবে। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। এবার উই বসে গেছে, আর হ্যাভ তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হতে হবে কি পাস্ট পারফেক্ট, ওই জন্য উই হ্যাড ওন দ্য গেম। পরবর্তী সেন্টেন্স শি সেড, সে বললো এলাস হাই হি হ্যাজ ডাইড, সে মারা গেছে, কষ্টের কাহিনী অবশ্য, কারণ কি শি এক্সক্লেইমড উইথ সরো হবে। তবে মাঝে একটা দ্যাট বসবে, বারবার বসে দ্যাট বসবে, তারপর হি বসে গেছে, আর হ্যাজ থাকলে হ্যাড হবে, আর ডাইড, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখো কিছু উদাহরণ আরো আছে। হি সেড হোয়াট এ পিটি, তুমি বাক্যটা পড়ে বুঝতে পারছো না যে দুঃখ নাকি কষ্ট নাকি আনন্দ বোঝাচ্ছে। হোয়াট এ পিটি, কি করোনা, এরকম। তো এখানে তখন তুমি দিবা কি জাস্ট, আমি বলেছিলাম যে শুধু এক্সক্লেইমড দিয়েও
ন্যারেশন করা যায় তাহলে কি হবে হি এক্সপ্লেইনড দ্যাট। এবার দেখো হোয়াট এ পিটি, পিটি মানে করুণা, এর মধ্যে অবশ্যই কোনো বস্তু সাবজেক্ট লুকিয়ে আছে, তাহলে হবে হি এক্সপ্লেইনড দ্যাট ইট, সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ছিল, হবে কি ইট ওয়াজ এ গ্রেট পিটি, ইট ওয়াজ এ গ্রেট পিটি। এবার দেখো হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এর ভিতরে তুমি দুঃখ কষ্ট আনন্দ বেদনা কিছুই বুঝছো না, তাহলে কি হবে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, কারণ সে অবাক বা বিস্ময়ের সাথে বলছে যে পাখিটি কি সুন্দর বা পাখিটি কি সুন্দর, তাহলে কি হবে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। মনে রাখবা এই যে বিউটিফুল ছিল, এই বিউটিফুল ওয়ার্ডের আগে একটা ভেরি যোগ করতে হবে অ্যাসার্টিভে ফিরতে হলে। আর আমি সবসময় বলছি যে কোনো সেন্টেন্সে যদি ন্যারেশন করি সবগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, কেন ওয়ান্ডার দিলাম, বললো যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, বাহ পাখিটি কি চমৎকার, এরকম যদি কিছু কথা বলে এর দুঃখ কষ্ট কিছু বোঝাচ্ছে না, এখানে ওয়ান্ডার হবে। তাহলে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। আর একটা কথা কি আবার এটা বলি, এটা মনে হয় একটু বোঝানোর সমস্যা হয়েছে, বুঝতে পারছি। হি সেড হোয়াট এ পিটি, কি করো না, এখানে দেখো সাবজেক্ট কিন্তু নাই, সাবজেক্ট ইট বাই থেকে নিয়ে আসলাম ইট, আর এটা অবাক হওয়া আছে, শুধু এক্সক্লেইম দিলেও সমস্যা নাই। যখন তুমি বুঝবা না দুঃখ কষ্ট বেদনা তখন তুমি জাস্ট এক্সক্লেইম দিবা, তাহলে হি এক্সক্লেইমড দ্যাট ইট, আর এখানে কোনো ভার্ব নাই, ভাবতে হবে প্রেজেন্ট টেন্স ছিল, বাইরে থেকে ওয়াজ নিয়ে আসতে হবে, ইট ওয়াজ এ গ্রেট পিটি। আজকে ন্যারেশনের পার্ট 1 শেষ হলো। পার্ট যদি ন্যারেশন ভালোভাবে শিখতে হয় পার্ট 2 তোমরা দেখতে থাকো, কিছুদিনের মধ্যে পার্ট 2 চলে আসবে। আজকের মধ্যে এখানে শেষ, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।